তাহলে আমরা এখন পড়ছি ম্যাপিং বা চিত্রণ ক্লাস 12-এ। তো আমরা লাস্ট ভিডিওতে ম্যাপিং সম্পর্কে অনেকটা আলোচনা করেছি, তো সেগুলো যদি একটু ঝালিয়ে নেওয়া যায় ছবির মাধ্যমে, তাহলে দেখো ম্যাপিং মানে আমরা কীরকম দেখেছিলাম যে ডোমেন সেটের প্রত্যেকটা পদের জন্য কোডোমেন সেটে একটা পদ পাবো, যাতে করে একটা নিয়মের মাধ্যমে এদেরকে কানেক্ট করা যায় বা সংযুক্ত করা যায়। কিন্তু ম্যাপিংয়ের দ্বিতীয় যে শর্তটা ছিল সেটা ছিল যে ডোমেন সেটের একটা এলিমেন্ট কোডোমেন সেটের একাধিক এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হতে পারে না, ঠিক আছে। অর্থাৎ এই যে এই উদাহরণটা আমি দেখো সবগুলো ছবি আকারে দেখিয়েছি, এই ছবিটা হচ্ছে নট এ ম্যাপিং, মানে এটা একটা ম্যাপিং নয়, ঠিক আছে। এখানকার একটা, এখানকার একাধিক, এটা কখনোই ম্যাপিং হতে পারে না, সেই জন্য এটাকে লাল কালারে আমি লিখেছি, ঠিক আছে। এটা ম্যাপিং হবে না। তো ম্যাপিং যেগুলো হয় তাদের মধ্যে 4 রকম ম্যাপিং আমরা দেখেছিলাম। প্রথমে হচ্ছে বহু এক। বহু এক কীরকম না, এখানকার একাধিক এলিমেন্ট এখানকার একটা এলিমেন্ট যেতে পারে, যেমন এই যে এইটা আর এইটা, এই দুটো দেখো এখানকার একটা এলিমেন্টের সঙ্গে কানেক্ট হয়েছে, তাহলে এটা হচ্ছে বহু এক। ওকে, তারপর দেখেছিলাম এক এক চিত্রণ, এখানকার একটা এলিমেন্ট ওখানকার একটা এলিমেন্ট সংযুক্ত হবে। তারপর দেখেছিলাম ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিং কি, এখানে কটা এলিমেন্ট সংযুক্ত হচ্ছে সেটা দেখা দরকার নেই, আমাকে এখানে দেখতে হবে যে যে পাল্লা সেট বা রেঞ্জ সেট সেটা কতটা। যদি রেঞ্জ সেটটা যদি এই কোডোমেনের থেকে ছোট হয়, অর্থাৎ কোডোমেনের সাবসেট হয়, তাহলে এই ম্যাপিংটাকে বলা হবে ইনটু ম্যাপিং। অর্থাৎ যদি এই কোডোমেন সেটে কিছু কিছু এলিমেন্ট থাকে যাদের সঙ্গে এখানকার কোনো এলিমেন্টের সংযোগ স্থাপন করা হয়নি, ঠিক আছে, তাহলে এই ম্যাপিংটা হচ্ছে ইনটু ম্যাপিং। আচ্ছা, তারপর হচ্ছে অনটু ম্যাপিং। অনটু ম্যাপিং কী দেখেছিলাম যে কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা একটা প্রি ইমেজ পাবো, প্রাকবিম্ব পাবো, তাই তো। অর্থাৎ এই যে পাল্লা সেট এফ এ, সেটা এই কোডোমেনের সঙ্গে সমান হবে, এফ এ সমান বি, ঠিক আছে। তাহলে ইনটু সেটে হচ্ছে এফ এ কোডোমেনের সাবসেট, আর এখানে হচ্ছে সমান, ঠিক আছে, বেশ। তো এবার আমরা দেখে নেব কনস্ট্যান্ট ম্যাপিং কীরকম। এটা না, ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট কোডোমেনের একটা এলিমেন্টে যাবে, অর্থাৎ এটাও সির সঙ্গে কানেক্ট হচ্ছে, A2 সেটাও সি এর সঙ্গে, A3 সেটাও সি এর সঙ্গে কানেক্ট হচ্ছে, আবার A4টাও সি এর সঙ্গে কানেক্ট হচ্ছে। অর্থাৎ জেনারেলি বলা যায় এখানকার যে কোনো এলিমেন্ট এক্স এফ অফ এক্স সমান সি হবে। এটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং, ঠিক আছে। আচ্ছা বলো তো, এই কনস্ট্যান্ট ম্যাপিংটা এই 4টের মধ্যে কোনগুলো হবে? অর্থাৎ এটা কি বহু এক হবে? অবশ্যই দেখো বহু এক হচ্ছে, এখানে 4টে এলিমেন্ট আছে, এখানে একটার সঙ্গে যোগ হচ্ছে, অর্থাৎ বহু এক। বেশ, এটা কি এক এক হবে? না, হবে না, কারণ এক এক হতে গেলে কী হতো, এটা একটার সঙ্গে হতো, এটা একটার সঙ্গে হতো, এভাবে হতো, তাহলে এটা এক এক নয়। তারপরে এটা কি ইনটু হবে? অবশ্যই ইনটু হবে, কারণ এই যে এই পদগুলোর কোনো প্রি ইমেজ আমরা পাচ্ছি না। এটা কি অনটু হবে? অনটু হবে না, ইনটু হলে তো অনটু হবে না, স্বাভাবিক। তাহলে এটা কি হচ্ছে, বহু এক হচ্ছে এবং ইনটু হচ্ছে, তাই না। এবার আর একটা ম্যাপিং আছে, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং কীরকম, এটাকে মুছে দিই। আইডেন্টিটি ম্যাপিং এটা সব থেকে সহজ ম্যাপিং। এটা মনে করো ডোমেন, এটা কোডোমেন, তাহলে এবার আইডেন্টিটি ম্যাপিংয়ের জন্য এই দুটো আলাদা সেট হলে হবে না। এটা যেমন এ, এটা বি ছিল, সেটা হবে না, এখানে দুটোই এ সেট হতে হবে, দুটো একই সেট হতে হবে। দিয়ে এখানকার A1 পদটা এখানকার A1 পদের সঙ্গেই সংযুক্ত হবে, এখানকার A2 ওখানকার A2-র সঙ্গেই সংযুক্ত হবে, অর্থাৎ প্রত্যেকটা পদ নিজের সঙ্গেই সংযুক্ত হবে, ঠিক আছে। এইটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাপিং। তাহলে এটাকে জেনারেলি কীভাবে বলা যাবে, এফ এক্স সমান এক্স, এক্সটা এক্সের সঙ্গেই সংযুক্ত হচ্ছে, তাই না, A1 A1-এর সঙ্গে সংযুক্ত হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। আচ্ছা বলো তো, এই 4টের মধ্যে এই আইডেন্টিটি ম্যাপিংটা কোন দুটো বা কোনগুলো হবে? দেখা যাক। দেখো বহু এক হচ্ছে না, এক এক হচ্ছে। ইনটু ম্যাপিং হচ্ছে না, কারণ প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এর একটা এলিমেন্ট পাচ্ছি আমরা, প্রি ইমেজ পাচ্ছি, তাহলে অনটু হবে। তাহলে এটা হচ্ছে অনটু আর 1 1, ঠিক আছে। আর এটা ছিল ইনটু এবং মেনি 1, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে কম্পোজিশন অফ ম্যাপিং বা দুটো ম্যাপিংয়ের সংযোগ। কীরকম, মনে করো এফ একটা ম্যাপিং ফ্রম এ টু বি, এ সেট থেকে বি সেটে, আর জি হচ্ছে বি সেট থেকে সি সেটে। তাহলে এদের কম্পোজিশন জি কম্পোজ এফ, জি কম্পোজ এফ এটা হবে এ টু সি। কীরকমভাবে না, জি কম্পোজ এফ
অফ এক্স সমান জি অফ এফ এক্স, এইভাবে। তাহলে ডোমেন কী হবে দেখো, এইটা মনে করো এ, এটা বি, এটা সি, নাম দিয়ে দিই এ বি সি। তাহলে এ থেকে বি থেকে সংজ্ঞাত আছে এফ, এটা হচ্ছে এফ। তাহলে এটা মনে করো এক্স ছিল, তাহলে এই এক্সটা এখানে কী হলো, এফ এক্স হলো। এবার এইখান থেকে বি থেকে সিতে আছে জি, তাহলে বি থেকে সিতে এই জিটা এফ এক্সে কী 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 তৈরি করবে, জি অফ এফ এক্স তৈরি করবে, তাই না? এফ এক্স ছিল, তার উপর জি ম্যাপিংটাও যদি কাজ করে তাহলে কী হবে, জি অফ এফ এক্স। তাহলে এক্সটা আলটিমেটলি কোথায় গেল না, এক্স যাচ্ছে জি অফ এফ এক্সে। তাহলে এই যে ম্যাপিংটা জি অফ এফ এক্সে গেল, এই ম্যাপিংটাকে বলছে জি কম্পোজ এফ। বোঝা গেল? তাহলে দুটো ম্যাপিং, একটা এ টু বি, একটা বি টু সি, তাহলে তাদের কম্পোজিশন হবে জি কম্পোজ এফ এ টু সি। কীরকমভাবে না, জি কম্পোজ এফ অফ এক্স সমান হবে জি অফ এফ এক্স, ছবিতে এইভাবে। তাহলে জি অফ এফ এক্সের ডোমেন কোনটা, অবশ্যই এটা। অর্থাৎ এই জি কম্পোজ এফটা সবসময় কিন্তু এর অস্তিত্ব থাকবে না, তাই না? এর অস্তিত্ব কখন থাকবে, যখন জি এই এফ এক্সের উপর কাজ করতে পারবে। তাহলে এফ এক্সের উপর কাজ কখন করতে পারবে, যখন এই এফ এক্সটা জি এর ডোমেনে থাকবে, তাই না? কারণ জি কার উপর কাজ করে, জি এর ডোমেনের উপর কাজ করে, তাহলে এফ এক্সটা নিশ্চয় জি এর ডোমেনের মেম্বার হতে হবে। অর্থাৎ এফ এক্স বিলংস টু ডোমেন অফ জি হতে হবে। তার মানে কি, রেঞ্জ অফ এটা এটা কিসের এলিমেন্ট, এটা এফ এর রেঞ্জের এলিমেন্ট, তাহলে রেঞ্জ অফ এফ সাবসেট হতে হবে ডোমেন অফ জি, এটা হচ্ছে শর্ত, তবেই জি কম্পোজ এফ এক্সিস্ট করবে। এটা হলে তবেই জি কম্পোজ এফ এর অস্তিত্ব থাকবে। খুব ইম্পর্ট্যান্ট। তাহলে তোমাকে প্রশ্ন করতেই পারে যে মনে করো এফ একটা ম্যাপিং এ টু বি, জি একটা ম্যাপিং বি টু সি, তাহলে জি কম্পোজ এফ এর অস্তিত্ব কখন থাকবে? তখন তোমাকে লিখতে হবে যে রেঞ্জ অফ এফ অবশ্যই সাবসেট অফ ডোমেন অফ জি হতে হবে, ঠিক আছে? বা এটাকে যদি শর্টে লেখো তাহলে রেঞ্জ অফ এফ মানে কি, আর এফ এভাবে লেখে, সাবসেট অফ ডোমেন অফ জি মানে ডি জি, এভাবে এটা হতে হবে, এটা মাস্ট, তবেই জি কম্পোজ এফ এক্সিস্ট করবে। ওকে, এখন দেখো এখানে তো জি কম্পোজ এফ এক্সিস্ট করছে, কিন্তু এফ কম্পোজ জি এক্সিস্ট করবে না এটার ক্ষেত্রে। কারণ কি না, এফ কম্পোজ জি এক্সিস্ট করতে গেলে, এফ কম্পোজ জি এটা যদি এক্সিস্ট করে মানে এর যদি অস্তিত্ব থাকে, তাহলে কি হতে হবে, রেঞ্জ অফ জি সাবসেট অফ ডোমেন অফ এফ, এটা হতে হবে। তো রেঞ্জ অফ জি কি, রেঞ্জ অফ জি হচ্ছে এই সি এর মধ্যে আছে, আর এফ এর ডোমেন কি এতে আছে, দুটো আলাদা সেট। চলো আমরা দুটো উদাহরণ দেখে নিই। প্রথমে মনে করো এফ এক্স সমান এক্স স্কোয়ার এবং জি এক্স সমান 3x + 2। তাহলে জি কম্পোজ এফ কত হবে, তার জন্য জি কম্পোজ এফ অফ এক্স বের করতে হবে, এটা সমান হবে জি অফ এফ এক্স, ঠিক আছে? এই যে সংজ্ঞা। তাহলে জি অফ এফ এক্স, এফ এক্স মানে কি এক্স স্কোয়ার। আচ্ছা, এবার জি অফ এক্স স্কোয়ার, জি অফ এক্স মানে এটা জানি আমরা, তাহলে জি অফ এক্স স্কোয়ার কী হবে, এখানে এক্স স্কোয়ার বসিয়ে হবে, তাহলে 3x² + 2। ওকে, অতএব জি অফ এফ অফ এক্স সমান 3x² + 2। তাহলে জি কম্পোজ এফ এটা কি, 3x² + 2, এরকমভাবে এক্সকে এভাবে নিয়ে যাচ্ছে। আবার এফ কম্পোজ জি এটা বার করি, এফ কম্পোজ জি, তাহলে এফ কম্পোজ জি অফ এক্স বের করতে হবে, সেটা কী হবে, এফ অফ জি অফ এক্স। এবার জি অফ এক্স কত, 3x + 2। এবার এফ অফ 3x + 2 কী হবে, দেখো এফ অফ এক্স হচ্ছে x² মানে বর্গ করে দিচ্ছে, তাহলে এটারও বর্গ করে দেবে, তাহলে 3x + 2 তার বর্গ, তার মানে হচ্ছে 9x² + 12x + 4, ঠিক আছে? তাহলে দেখো জি অফ এক্স জি কম্পোজ এফ সেটা কীরকম নিয়ে আসছে, এক্সটাকে 3x² + 2, আর
এফ কম্পোজ জি সেটা কি নিয়ে আসছে 9x² + 12x + 4, অর্থাৎ দুটো আলাদা আলাদা। অতএব আমরা এখান থেকে বলতে পারি যে জি কম্পোজ এফ নট ইকুয়ালস টু এফ কম্পোজ জি। ওকে, এখন আর একটা উদাহরণ নিই আমরা। মনে করো fx সমান x + 2 আর gx সমান x। তাহলে দেখো f কম্পোজ g অফ x এটা কি হবে f অফ gx, ঠিক আছে। এবার gx মানে কি x, এই যে gx মানে x, তাহলে gx এর আমরা x বসালাম সমান fx হলো সমান x + 2। আবার g কম্পোজ f এটা কি হবে g অফ fx। এখন fx মানে কি fx মানে হচ্ছে x + 2, তাহলে এখানে x + 2 বসলো। এবার g অফ x + 2, দেখো gx মানে কি gx মানে x, মানে xটাকে x এ নিয়ে যাচ্ছে, তাহলে এখানে x + 2 কে x + 2 তে নিয়ে যাবে, তাহলে x + 2। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা এই উদাহরণটার ক্ষেত্রে f কম্পোজ g যা হচ্ছে g কম্পোজ f ও তাই হচ্ছে। অতএব f কম্পোজ g সমান g কম্পোজ f। আচ্ছা, এরপর হচ্ছে বিপরীত ম্যাপিং, মানে বিপরীত চিত্রণ বা ইনভার্স ম্যাপিং। তো এটা বোঝার আগে আমরা কোনো পদের বিপরীত পদ কাকে বলে সেটা আমরা দেখে নিই। মনে করো এটা হচ্ছে একটা ডোমেন, এটা কোডোমেন, এটা হচ্ছে একটা ম্যাপিং f, এটা মনে করো x, এটা মনে করো y। তাহলে y সমান কি fx, তাই তো x পদের উপর f ম্যাপিংটা অপারেট করে y আসছে, তাহলে y সমান fx। তাহলে এই x কে বলা হবে y এর বিপরীত পদ, y এর বিপরীত পদ, অর্থাৎ f ইনভার্স অফ y। x কে বলা হবে f ইনভার্স অফ y বা y এর বিপরীত পদ এটা। তাহলে একটা ম্যাপিংয়ের বিপরীত ম্যাপিং কী হবে না, মনে করো একটা ম্যাপিং f a থেকে b সেটে, আচ্ছা, এবং এটা এভাবে সংজ্ঞাত fx সমান y এভাবে। যদি এই ম্যাপিংটা যদি বাইজেক্টিভ হয়, যদি f বাইজেক্টিভ হয়, বাইজেক্টিভ অর্থাৎ 1 1 এবং অন টু, 1 1 এবং অন টু, যদি একটা ম্যাপিং a টু b fx সমান y বাইজেক্টিভ হয় অর্থাৎ 1 1 এবং অন টু হয়, তাহলে আর একটা ম্যাপিং g b টু a, ঠিক আছে, উল্টো, এটাকে বলা হবে এই f ম্যাপিংয়ের বিপরীত ম্যাপিং যদি g অফ y সমান x হয়। এটা উল্টো গেল, ঠিক আছে। অর্থাৎ f এক্সকে যেখানে নিয়ে গেছিলো g সেই ওয়াইটাকে ওই আবার ওই এক্সেই ফিরে নিয়ে আসবে, ঠিক আছে। তার মানে ঠিক পুরোপুরি উল্টো একটা ম্যাপিং, সেই জন্য এটাকে বিপরীত ম্যাপিং বলা হচ্ছে। এবং এই জি ম্যাপিংটা যদি বিপরীত ম্যাপিং হয় তাহলে আমরা কী বলবো, জি এফ ইনভার্স, এইভাবে আমরা ডিনোট করব। মানে এফের বিপরীত ম্যাপিংকে আমরা এফ ইনভার্স হিসাবে ডিনোট করব। অর্থাৎ এখানে আমরা লিখব এফ ইনভার্স, এফ ইনভার্স হবে বি টু এ, এফ ইনভার্স ওয়াই সমান এক্স। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো। প্রথমে বললাম যে বিপরীত ম্যাপিং কখন এক্সিস্ট করবে, যখন ওই ম্যাপিংটা বাইজেক্টিভ হবে। আচ্ছা, কেন বললাম এই কথাটা, বাইজেক্টিভ কেন হওয়া দরকার, দেখো ছবির মাধ্যমে বুঝছি আমরা। মনে করো এই যে ম্যাপিং আছে এফ ম্যাপিং, এই এফ ম্যাপিংটা বাইজেক্টিভ নয়, অর্থাৎ 1 1ও নয়, অন টুও নয়, ঠিক আছে। তাহলে কি অসুবিধা হবে, তাহলে আমরা এর বিপরীত ম্যাপিংটাকে একটু কল্পনা করি। তাহলে বোর্ডটাকে পুরো ঘুরিয়ে নিই, চলো। দেখো আমরা এবার ঘুরিয়ে নিয়েছি বোর্ডটাকে। তাহলে কি হলো, ওই যেটা কোডোমেন সেট ছিল সেটা এদিকে চলে এসছে, মানে এটা এবার আমার এটা ডোমেন হয়ে গেছে বি সেটটা, আর ওইটা হয়ে গেছে কোডোমেন। এবার একটা জিনিস খেয়াল করো, আমি বলেছিলাম কি যে এফ ম্যাপিংটা মনে করো ধরে নাও যে এফ 1 1ও নয়, 1 1ও নয়, আবার অন টুও নয়, এটা ধরে নিচ্ছি। তাহলে কি প্রবলেম হবে দেখো এবার, দেখো যেহেতু 1 1 নয় সেহেতু এই এলিমেন্টটা ছিল আগে, তাহলে এখন যেহেতু উল্টে গেছে তাহলে কি হচ্ছে, এখানকার একটা এলিমেন্ট ওখানকার একাধিক এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হচ্ছে, তাই না। এবার সেটা তো চিত্রণের সংজ্ঞাতেই বলা আছে যে ডোমেনের একটা এলিমেন্ট কোডোমেনের একাধিক এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হতে পারবে না, তাহলে এটা একটা ম্যাপিংই হচ্ছে না। আবার
যেহেতু এটা অন টু নয় সেজন্য ওর রেঞ্জটা ছিল এইটুকু, মানে পুরো বি সেটটা ছিল না। তাহলে এখন ডোমেনটা হয়ে যাচ্ছে কতটুকু, এইটুকু। তার মানে কি এই যে এলিমেন্টগুলো আছে বাইরে, রেঞ্জের বাইরে, সেইগুলোর সঙ্গে এখানকার কোনো এলিমেন্টের আমি কানেক্ট করাতে পারছি না। আর আমাদের চিত্রণের সংজ্ঞাতেই বলা ছিল, প্রথম শর্তটা ছিল যে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে যেন কোডোমেনের একটা এলিমেন্টের কানেকশন থাকে, কিন্তু আমরা এদের পাচ্ছি না, অর্থাৎ এটা আবার একটা চিত্রণ হচ্ছে না। তাহলে এই দুটোই মাস্ট, অন টু হতে হবে, ওয়ান ওয়ানও হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি এই যে ইনভার্স ম্যাপিং আমরা পড়লাম তার কয়েকটা প্রপার্টিস। প্রথম প্রপার্টিস কি না, ইনভার্স ম্যাপিংটা বাইজেক্টিভ হবে। দেখো, যেহেতু যে ম্যাপিংয়ের ইনভার্স এক্সিস্ট করে সেই ম্যাপিংটা নিজে বাইজেক্টিভ, তাহলে ইনভার্স ম্যাপিংটাও বাইজেক্টিভ হবে। তারপর ইউনিক হবে, অর্থাৎ একটা ম্যাপিং এফ তার একটাই মাত্র ইনভার্স ম্যাপিং হবে, একাধিক হবে না, ঠিক আছে, ইউনিক হবে। তারপর হচ্ছে ওই একটা ম্যাপিং এবং তার ইনভার্স ম্যাপিংয়ের কম্পোজিশন সমান সবসময় আই হবে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাপিং হবে। এবং 4 নম্বর হচ্ছে দুটো ম্যাপিংয়ের কম্পোজিশনের ইনভার্স আলাদা আলাদা ইনভার্সের কম্পোজিশন হবে, কিন্তু অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। দেখো, এখানে এফ কম্পোজ জি ছিল, তার ইনভার্স ছিল, কিন্তু যখন আলাদা আলাদা হয়ে গেল তখন কিন্তু অর্ডারটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ জি ইনভার্সটা আগে চলে এলো, ঠিক আছে, বেশ। আচ্ছা, আমরা যে ইনভার্স ম্যাপিংটা পড়লাম, তাহলে একটা উদাহরণের সাহায্যে খুব ভালোভাবে ওটা বুঝে নিই। দেখো, আমি একটা উদাহরণ লিখেছি যে এফ আর প্লাস থেকে -5, অর্থাৎ কি এফ একটা ম্যাপিং যার ডোমেন হচ্ছে আর প্লাস, অর্থাৎ সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, ঠিক আছে, ধনাত্মক, এবং রেঞ্জ হচ্ছে কি না -5 এবং ইনফিনিটির মাঝে যত বাস্তব সংখ্যা আছে সবগুলো। কীরকমভাবে ডিফাইন্ড না, এফ এক্স সমান 9x² + 6x - 5। তাহলে প্রশ্ন হচ্ছে এফ ইনভার্সের অস্তিত্ব আছে কি, যদি থাকে তবে এফ ইনভার্স চিত্রণটি নির্ণয় করো। তাহলে আমরা এক্ষুনি শিখলাম যে এফ ইনভার্সের অস্তিত্ব কখন থাকে, যখন এফ ম্যাপিংটি বাইজেক্টিভ হয়, অর্থাৎ 1 1 এবং অন টু হয়। তাহলে আমরা টেস্ট করবো যে এই এফ ম্যাপিংটি 1 1 এবং অন টু হচ্ছে কি না। তাহলে প্রথমে 1 1 টেস্ট করছি, 1 1। তার জন্য কি করতে হবে, ধরি এ কমা বি বিলংস টু আর প্লাস, ডোমেন থেকে দুটো পদ ধরে নিলাম, এবং এফ এ সমান এফ বি, এবং মানে এটাও ধরে নিচ্ছি আমরা। তাহলে এতটুকু আমরা ধরে নিলাম যে এ বি এই ডোমেন থেকে নিলাম এবং এফ এ সমান এফ বি নিলাম। তাহলে আমাদের কী দেখাতে হয় 1 1 দেখানোর জন্য, না এ সমান বি দেখাতে হয়, তাই তো, এটাকে ইমপ্লাই করবে এ সমান বি, সেটা দেখাতে হবে। তাহলে দেখো এটা কী ইমপ্লাই করছে অ্যাকচুয়ালি, 9a² + 6x - 5 সমান 9b² + 6b - 5। এখন -5 ক্যান্সেল হয়ে গেল, সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে 9 কমন নিলে হয় a² - b², ঠিক আছে, এটাও বাঁ দিকে এসছে, তাহলে 6 কমন নিলে হয়, এটা এ ছিল, সরি, a - b সমান 0, আর তো কিছু নেই। এবার দেখো এখান থেকে 9 × a - b × a + b লেখা যায়, আর এটা যা আছে তাই, 6 × a - b সমান 0। এবার বাঁ দিকে a - b আমি কমন নিতে পারি, তাহলে কি থাকবে, 9a + 9b প্লাস এখানে থাকবে 6, বোঝা গেল। এবার একটা জিনিস খেয়াল করো, এই দুটোর গুণফল 0, মানে এইটা 0 অথবা এটা 0 অথবা দুটোই 0, কিন্তু দেখো এইটা কখনোই 0 হবে না, কারণ কি এ এবং বি আর প্লাস থেকে আছে, আর প্লাস মানে কি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা, তাহলে এ ধনাত্মক, তাহলে 9a সেটাও ধনাত্মক, প্লাস আবার একটা ধনাত্মক, প্লাস আবার একটা ধনাত্মক, তাহলে সবই তো ধনাত্মক, তাহলে যোগফল কখন 0 হতে পারে না। তাহলে এটা যদি 0 না হয়, এটা যেহেতু নট ইকুয়ালস টু 0, তাহলে কোনটা 0 হবে, এটা 0 হবে, হতে বাধ্য। তাহলে অতএব a - b সমান 0, অর্থাৎ a সমান b। তাহলে আমরা এফ এ সমান এফ বি ধরে নিয়ে পেলাম এ সমান বি। অতএব কী বলতে পারবো, অতএব এফ চিত্রণটি 1 1 বা 1 1, ঠিক আছে। এবার আমরা কি দেখব, অন টু কিনা, এটা মুছে দিই।
এবার অন টু টেস্ট করব। আচ্ছা, অন টু টেস্ট করার জন্য কি করতে হবে না, রেঞ্জ সেটে একটা পদ নিয়ে নিতে হয়, দিয়ে দেখাতে হয় যে তার একটা প্রি ইমেজ আমরা অবশ্যই ডোমেন সেটে পাবো, তাই না? অন টু দেখাতে হলে কী দেখাতে হয়, এইখান থেকে একটা পদ নিয়ে দেখাতে হয় যে এর একটা প্রি ইমেজ এখানে আছে। তাহলে ধরি y বিলংস টু রেঞ্জ সেট, মানে এটা -5, এখান থেকে আমরা y ধরে নিলাম। তাহলে y যদি এখানে থাকে, তাহলে ধরি একটা x এখানে আছে, আর প্লাসে আছে, ধরে নিচ্ছি, ধরি x বিলংস টু আর প্লাস সাচ দ্যাট এফ এক্স সমান y। আমাকে দেখাতে হবে যে এক্সটা আর প্লাসেই আছে, ঠিক আছে? আমি ধরে নিলাম যে এক্স আর প্লাসে আছে। এবার আমাকে দেখাতে হবে যে হ্যাঁ এক্সটা ধনাত্মক পজিটিভ সংখ্যা, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ এটা একটা অন টু ম্যাপিং। তাহলে এফ এক্স সমান ওয়াই ইমপ্লাই করছে কি, এটা ইমপ্লাই করছে এফ এক্স মানে কী বলা ছিল, 9x² প্লাস 6x মাইনাস 5 ছিল, তাই তো? তাহলে 9x² মাইনাস 6x প্লাস 6x মাইনাস 5 সমান ওয়াই পেলাম, ঠিক আছে? এই লাইনটা থেকে এই লাইনটা পেলাম। এবার 9x² প্লাস 6x মাইনাস 5 মাইনাস ওয়াই সমান 0। যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এটা প্লাস হয়ে গেল। এবার দেখো এটা হচ্ছে একটা এক্সের দ্বিঘাত সমীকরণ, এক্স চলরাশির একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা ইমপ্লাই করছে এক্স সমান কত, আমরা শ্রীধরাচার্য ব্যবহার করবো। তো শ্রীধরাচার্য মাইনাস বি হয় -6 প্লাস মাইনাস √b² মানে হচ্ছে 36 মাইনাস 4ac -4 ইন্টু এ ইন্টু সি, অর্থাৎ 4 9 36 ইন্টু এটা। এবার দেখো এখানে একটা মাইনাস আছে আর আগে একটা মাইনাস আছে, প্লাস হয়ে গেল। তো 36 5 প্লাস ওয়াই বাই 2a 2 ইন্টু 9 সমান, দেখো এখানে 36 কমন যাবে, দিয়ে রুটের বাইরে বেরোলে কী হবে, সেটা 6 হয়ে যাবে। তাহলে -6 প্লাস মাইনাস 6 √1 প্লাস 5 প্লাস ওয়াই বাই 2 9 18, ঠিক আছে? এবার দেখো উপরে আমি 6 দিয়ে কাটতে পারি, তাহলে -1 প্লাস মাইনাস -1 প্লাস মাইনাস √6 প্লাস ওয়াই, তাই না? এই যে 1 প্লাস 5 মানে 6 প্লাস ওয়াই বাই 6 দিয়ে কেটেছি, তাহলে কত থাকছে, 3 থাকছে। তাহলে এক্সটা কীরকম আসছে, এই আকারের। এবার আমাকে দেখতে হবে এটা এই আর প্লাসের মেম্বার হচ্ছে কিনা, এই জিনিসটা, অর্থাৎ এটা পজিটিভ রিয়েল নাম্বার হচ্ছে কিনা। তাহলে কি এসছে এক্স সমান, আরেকবার লিখি এখানে মাইনাস, আচ্ছা এইটাকে আগে লিখছি, হ্যাঁ, প্লাস মাইনাস √6 প্লাস ওয়াই -1 বাই 3। এখন দেখো ওয়াইটা কোত্থেকে আছে, ওয়াইটা আছে এইখান থেকে -5 থেকে ইনফিনিটি এর মধ্যে। তার মানে কি ওয়াই অবশ্যই গ্রেটার দ্যান -5। যদি উভয় পক্ষে 6 যোগ করি তাহলে 6 প্লাস ওয়াই গ্রেটার দ্যান 6 -5 বা 6 প্লাস ওয়াই গ্রেটার দ্যান 1 বা √6 প্লাস ওয়াই সেটাও গ্রেটার দ্যান 1 বা √6 প্লাস 1 এই ওয়াই, তো এটা 6 প্লাস ওয়াই -1 গ্রেটার দ্যান 1 -1, তার মানে কি এটা সমান 0। তাহলে এই জিনিসটা কি হচ্ছে, গ্রেটার দ্যান 0 হচ্ছে। এবার গ্রেটার দ্যান 0 মানে কি ধনাত্মক। এবার দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, এক্স সমান একবার পাচ্ছি √6 প্লাস ওয়াই -1 বাই 3, আর একবার পাচ্ছি -√6 প্লাস ওয়াই -1 বাই 3। এখন এইটা তো সবসময় নেগেটিভই হবে, কারণ দুটোই নেগেটিভ আছে। কিন্তু এইটা কি পজিটিভ হবে, এখান থেকে বলতে পারছি হ্যাঁ পজিটিভ হবে, কারণ এই যে √6 প্লাস ওয়াই -1 এইটা আমরা দেখালাম এখানে গ্রেটার দ্যান 0, তাই না? গ্রেটার দ্যান 0 মানে কি ধনাত্মক। তাহলে অতএব এক্সের একটি ধনাত্মক মান পাচ্ছি আমরা, ধনাত্মক বাস্তব মান পাচ্ছি, বাস্তব মান পাওয়া যাচ্ছে। অতএব এফ চিত্রণটি
অনটু বা উপরিচিত্রণ। অতএব এফ ইনভার্স, অতএব এফ একটি বাইজেক্টিভ ম্যাপিং, যেহেতু 1 1 1 2 দুটোই হয়ে গেছে, তাহলে এফ একটি বাইজেক্টিভ ম্যাপিং। অতএব এফ ইনভার্সের অস্তিত্ব আছে। তাই তো? তাহলে প্রথম উত্তরটা আমার হয়ে গেল, এফ ইনভার্সের অস্তিত্ব আছে। এবার নেক্সট কী চাইছিল, যে এফ ইনভার্স নির্ণয় করো, কত হবে? এফ ইনভার্স নির্ণয় আমরা অলরেডি করে ফেলেছি, দেখো এফ এক্স অন ওয়াই, তাই তো? এফ এক্স সমান ওয়াই, এটা কি ইমপ্লাই করছে? এফ ইনভার্স ওয়াই সমান এক্স, তাই তো? এবার এক্স মানে আমরা বের করেছি কত, এইটা, এই ভ্যালুটা সমান √6 + y - 1/3। তাহলে এফ ইনভার্স ওয়াই সমান পেয়ে গেছি আমরা √6 + y - 1/3। তাহলে এটাই হচ্ছে এফ ইনভার্সের সংজ্ঞা। অতএব এফ ইনভার্স এক্স সমান কী হবে? এফ ইনভার্স এক্স সমান হবে √6 + x - 1/3। আচ্ছা, এরপর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এফ এক্স সমান 2x + 2 x বাই 2x - 2 x। তাহলে এফ ইনভার্স নির্ণয় করো। এখানে টেস্ট করতে কিছু হবে না, শুধু নির্ণয় করলেই হবে। তো ধরে নিই যে এফ এক্স সমান ওয়াই সমান 2x + 2 x বাই 2x - 2 x। এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাকে বার করতে হবে কি? এফ ইনভার্স বার করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি এফ ইনভার্স ওয়াই সমান এক্স পাচ্ছি, তাই না? এখান থেকে আমরা কী পাচ্ছি? এখান থেকে পাচ্ছি এফ ইনভার্স ওয়াই সমান এক্স। তাহলে আমাকে এক্স বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি এক্স বের করি তাহলে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এক্স বের করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টার্গেট। দেখো প্রথমে যদি কায়দা করে একটু আমরা যোগ ভাগ করে দিই তাহলে কিন্তু এই এক্সের টার্মটা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা যোগ ভাগ করি, তাহলে ওয়াই এখানে নিচে 1 আছে, তাহলে y + 1/y - 1 সমান 2x + 2 x প্লাস 2x - 2 x বাই 2x + 2 x মাইনাস 2x - 2 x বা y + 1/y - 1 সমান, এবার দেখো এখানে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কী থাকছে 2 × 2x, আর এখানে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কী থাকছে 2 × 2 x। এবার এটা কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে? এটা সমান হয়ে যাচ্ছে 2x + x মানে 2x হয়ে যাচ্ছে, তাই না? সূচকের নিয়ম, এটা যদি উপরে তুলে দাও তাহলে কী হবে? 2x হয়ে যাবে, তাহলে 2x + x হবে, অর্থাৎ 2x। এবার যদি উভয়পক্ষে লগ নিই টু দ্য বেস 2 কেন নিচ্ছি? কারণ এখানে 2টা আছে তো, এটাকে হটাবার জন্য। তাহলে লগ বেস 2 যদি আমরা নিই তাহলে এটা y + 1/y - 1 সমান, এখানে লগ বেস 2 যদি নিই তাহলে 2x। এবার দেখো যেহেতু বেস 2 আছে লগের, তাহলে এটা কী হয়ে যাবে? এটা সমান হয়ে যাবে 2x, তাই না? তাহলে x সমান কত হবে? অতএব x সমান 1/2 লগ y + 1/y - 1, বেস হচ্ছে 2। তাহলে এটা চলে এসছে। তাহলে এটাই হচ্ছে এফ ইনভার্স ওয়াই। অতএব এফ ইনভার্স ওয়াই সমান হাফ লগ বেস 2 y + 1/y - 1। এবার তুমি এটাকে এফ ইনভার্স এক্সও লিখতে পারো। তাহলে এফ ইনভার্স এক্স সমান হবে হাফ লগ বেস 2 x + 1/x - 1, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক জিজ্ঞেস করেছে যে এফ এক্স সমান log x² এবং জি এক্স সমান 2 log x। তাহলে এফ এবং জি কি সমান? এটা কি একই অপেক্ষক নাকি ভিন্ন অপেক্ষক? দেখো একটা জিনিস খেয়াল করো, log x² কে লেখা যায়, এই পাওয়ারটা আগে চলে আসছে, তাহলে কী হয়? 2 log x হয়ে যায়, অর্থাৎ মানটা কিন্তু একই আসছে সবসময়, তাই না?
কিন্তু আমাকে জিজ্ঞেস করছে যে চিত্রণ দুটো একই কিনা। এখন চিত্রণ যদি একই হতে হয় তাহলে কী হতে হয়, মান তো অবশ্যই একই আসতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ডোমেন এবং রেঞ্জ সেই দুটোও একই হতে হবে। তাহলে আমাদের এখানে ডোমেন এবং রেঞ্জটাকে খেয়াল করি। দেখো এফএক্সের ডোমেন কি, ডোমেন অফ এফ সেটা কি হবে, দেখো ডোমেন অফ এফ মানে এই এফ ফাংশনটা কোথায় কোথায় সংজ্ঞাত। তা এফ ফাংশনটা কী ফাংশন, একটা লগ ফাংশন। এবার লগ ফাংশন কীরকম, লগ ফাংশন কোথায় সংজ্ঞাত হয়, লগ ফাংশন শুধুমাত্র পজিটিভ নাম্বারের জন্য সংজ্ঞাত হয়, কারণ নেগেটিভ নাম্বারের বা জিরোর লগ হয় না, লগ শুধুমাত্র পজিটিভ সংখ্যার লগ হয়। তাহলে এক্স স্কোয়ারটা সবসময় পজিটিভ হতে হবে। এখন এক্স স্কোয়ার এক্স যদি নেগেটিভ হয় তাহলে তো এক্স স্কোয়ার পজিটিভ হয়ে যাবে অটোমেটিক, আর পজিটিভ হলে তো কোনো কথাই নেই। তাহলে এক্স যখন নেগেটিভ তখন এক্স স্কোয়ার পজিটিভ, আবার এক্স যখন পজিটিভ তখন এক্স স্কোয়ার পজিটিভ। যখন এক্স সমান 0 তখন কেবল এক্স স্কোয়ারটা আর পজিটিভ হবে না, তখন আর পজিটিভ এটা বলতে পারবো না, তাই না, তখন সমান 0 হয়ে যাচ্ছে, তখন আর পজিটিভ বলতে পারবো না। তাহলে এক্সের কোন কোন মানের জন্য এক্স স্কোয়ারটা পজিটিভ, 0 ছাড়া সমস্ত মানের জন্য, তাই না, 0 ছাড়া সমস্ত মানের জন্য এক্স স্কোয়ারটা পজিটিভ। অর্থাৎ এর ডোমেন কি হবে না, আর সেখান থেকে 0টা বাদ, 0 ছাড়া সমস্ত বাস্তব সংখ্যা, সেটা হচ্ছে এর ডোমেন। এখন জি এক্সের ডোমেন কী হবে, ডোমেন অফ জি, দেখো এটা হচ্ছে 2 × log x, তাহলে লগ ফাংশন আবার কখন সংজ্ঞাত হয়, যখন এইটা পজিটিভ হয়, তার মানে এক্স পজিটিভ হতে হবে। তাহলে জি এক্সের জন্য এক্স পজিটিভ হতে হবে। অর্থাৎ জি এর ডোমেন আমরা কী বলতে পারছি না, ডিজি সমান আর প্লাস, শুধুমাত্র ধনাত্মক পজিটিভ মানে পজিটিভ রিয়েল নাম্বারগুলোই এর ডোমেন হবে, তাই না। তাহলে এফ এর এবং জি এর ডোমেনগুলো আলাদা আলাদা, সুতরাং এফ ও জি ভিন্ন অপেক্ষক, এরা কিন্তু একই নয়, ভিন্ন অপেক্ষক, ঠিক আছে, বা ভিন্ন চিত্রণ।